শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহার। উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে দেশবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান। শেখ হাসিনা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিকদের সম্পত্তির উপর অথবা অন্য নাগরিকদের বিরুদ্ধে কোনো অজুহাতে হামলা যেন না চালানো হয়, বিবৃতিতে দিয়েছেন সেই নির্দেশনা। আরও বলেন, ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশ পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও আইনের প্রতি নাগরিকদের শ্রদ্ধাশীল থাকতে হবে। জানান, নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। বলেন, নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সরকার, যাতে দেশে আইন শৃঙ্খলা বজায় থাকে। নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত রাখাই উদ্দেশ্য। হুঁশিয়ারি দেন, উস্কানিমূলক কাজ ও অরাজকতা সৃষ্টি করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। নাগরিকদের আত্মসংযমী এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সচেষ্ট থাকার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। ধানমন্ডি ৩২ নম্বরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটি ঘিরে এখন কেবলই উৎসুক আর বিক্ষুব্ধ মানুষের ভিড়। প্রায় সবার মুখেই শেখ হাসিনার প্রতি ক্ষোভ। ওই স্থানে নতুনভাবে জাদুঘর বানানোর দাবি তুলেছেন কেউ কেউ। তৃতীয় দিনেও কিছু মানুষকে বড় বড় হাতুড়ি দিয়ে বাড়িটির দেয়াল ভেঙে লোহা ইট বের করতে দেখা যায়। এছাড়া পোড়া সুধা সদনে দেয়াল ছাড়া কিছুই নেই। বাতাসে পোড়া গন্ধ, চারদিকে ধ্বংসস্তূপ, পড়ে আছে শুধু ধানমন্ডি ৩২-এর বাড়িটির অল্প কিছু কঙ্কালসার অংশ। তবুও থেমে নেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। বড় বড় হাতুড়ি শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবশিষ্ট দেয়াল, খুলে নেওয়া হচ্ছে প্রতিটি ইট আর রড। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে, সিঁদুর থাকবে, হিজাব থাকবে, থাকবে না শুধু ফ্যাসিবাদ। আগামী প্রজন্ম, আগামীর বাংলাদেশের জন্য আমাদের একটা মেসেজ, যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেবো। এরকম সরকার জানি ভাইয়া বাংলাদেশ আশা করি না আসুক। এরকম সরকার আসলে ভাইয়া এমন অত্যাচার বাংলাদেশে হবে। গেল ৩ দিন ধরেই চলছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলার কাজ। ভোরের আলো ফুটতেই শত শত মানুষ সেখানে ভিড় করছেন। ক্ষোভের সাথে আছে মিশ্র প্রতিক্রিয়াও। আমি আশা করব যে আওয়ামী লীগ বা তাদের যারা নেতৃস্থানীয় লোক আছে, এই ভুলটাকে তারা শিক্ষা নিয়ে তাদের দলকে সংগঠিত করে দেশের জনগণের জন্য কাজ করবে। আমি চেয়েছিলাম আমার সন্তানকে নিয়ে এখানে আসতে, এটা একটা জাদুঘর ছিল, কিন্তু আমার সুযোগ হয় নাই। কিন্তু আজকে যে অবস্থায় দেখতে পাচ্ছি, এটা সত্যি মনের মাঝে খুব কষ্টকর বিষয়। এখন ভবিষ্যতের যে প্রজন্ম, ওরা এই ৩২ নম্বরের ইতিহাসটা অন্যরকমভাবে জানবে। আসলে অতিরিক্ত কোনো জিনিস যে ভালো না, সেটার প্রমাণই ৩২ নম্বর। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনতার এই ভিড়। এর মধ্যেই পাশের এই নির্মাণাধীন ভবন ঘিরে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ে গুজব। কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছেন বেসমেন্ট। এখানে আসি আয়নাঘর, শুনছি যে আয়নাঘর পাওয়া গেছে। আয়নাঘর দেখার উদ্দেশ্যে আমি এখানে আসছি। আসলে ওটা একটা ভূগর্ভস্থ অবস্থা, একটা পার্কিং, একটা তেমন কিছু পাওয়া যায় না। এটা বেসমেন্টে কিন্তু আবার গোলাকৃতি গাঁথা আছে। কালকে আমি আসছিলাম, দেখছিলাম এই গোলাকৃতি গাঁথা কিন্তু আবার অনেক নিচে পর্যন্ত, তাই না? তো এটাকে কি বলা, আয়নাঘর বলা হয় না? হাইরাইজ বিল্ডিংয়ে অবশ্যই পার্কিংয়ের জন্য থাকে, আন্ডারগ্রাউন্ড থাকে। তো ওখানে 2টা লেভেল আছে, বেসমেন্ট 1, বেসমেন্ট 2, তার নিচে কিন্তু আর কিছু নাই। একই পরিণতি হয়েছে ধানমন্ডির সুধা সদনের। অবশিষ্ট কিছু না থাকলেও এ বাড়ি থেকেও দরজা, জানালা, লোহার গ্রিল সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে ছিন্নমূল মানুষ। মানুষের ভিতরে যে কত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা দেখতে আসলাম। এই ধ্বংসস্থল করার দরকার নাই, যে দোষী তার বিচার করাও দরকার। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি ছিল এটি। একটা সময় এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন শেখ হাসিনা। বুধবার ধানমন্ডির ৩২-এর সাথে পুড়িয়ে দেয়া হয় এই বাড়িটিও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় এবং শেখ মুজিবুর রহমানের মিউরাল ভাঙচুরের পর সেসব স্থাপনার মালামাল খুলে নিচ্ছেন স্থানীয়রা। ভ্যানে করে সেসব নিয়ে বিক্রি করছেন ভাঙাড়ির দোকানে। কেউ কেউ আবার ব্যস্ত ধ্বংসস্তূপের সামনে সেলফি তোলায়। ভবনের বেশিরভাগ অংশই ভেঙে চুরমার। অগ্নিকাণ্ডের সাক্ষী দেয়ালগুলো। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাড়িতে এখনও রয়েছে পোড়া গন্ধ।
5 আগস্টের পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়ে ভস্মীভূত বাড়ির আসবাবপত্র, দরজা জানালা। সেসব ভাঙাড়িও খুলে নিচ্ছেন স্থানীয়দের অনেকে। যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন আসবাবপত্র। কেউ কেউ আবার এসেছেন ধ্বংসাবশেষ ঘুরে দেখতে। এখানে এসে দেখিলে কাঁচ কোষ এগুলো মানে ভাঙ্গা চূড়া মানে এগুলা মানে পালা আছে, অনেক লোক আসলো, তা আমি মানে আসলাম, এসে মানে এগুলো দেখিচ্ছি। এটা যার মনে চাই যেভাবে ভাঙিছে, যারাই ভাঙিছে তারাই তো হয়তো বা লিয়াচিয়া বিদায় নিচ্ছে। বগুড়ায় জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিসের অস্তিত্ব ছাত্র জনতার ভাঙচুরের পর প্রায় পুরোটাই বিলীন। চারিদিকে ছড়িয়ে রয়েছে ইটের স্তূপ, কোনো রকমে টিকে আছে লোহা ও রডের কঙ্কাল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে সেই বাসভবনের সামনে সকালেও ছিল সাধারণ মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে রাখছেন বাড়ির ভেতরকার চিত্র। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবনের কিছুই আর অবশিষ্ট নেই। 3 তলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। সকাল থেকেই সেখানে উৎসুক জনতার ভিড়। ভেঙে ফেলা বাড়ি থেকে রড, টাইলস এবং ইট খুলে নিয়ে যান অনেকে। এসে দেখলাম যে রাত 11টার সময়তে বুলডোজার নিয়ে এসে কে বা কারা যেন এসে ভাঙাভাঙি শুরু করলো। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খানিক ভাঙে আবার চলে গেল। আমি তো এখনই এসে দেখি যে তো পাঁচির দাঁড়িয়ে ছিল, এখন দেখছি তো গোটাই ভাঙা, সামনের দিকে গোটাই ভেঙে ফেলেছে। এটা তো ভালোই ছিল দেখলাম। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িও এখন বিধ্বস্ত। দেয়াল থেকে খসে পড়েছে ইট, মেঝের টাইলস ভেঙে স্তূপ করে রাখা হয়েছে এক কোনায়। সেই বাড়ি দেখতেও ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। মির্জা আজম ভাইয়ের বাসা রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল, আবার সকালে এসে ঘুরতে আসলাম। এটাই হইতেছে আমাদের এই তরুণ সমাজের একটা প্রতিবাদ। এই প্রতিবাদ দেখা এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত। মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সের পাশে শেখ মুজিবুর রহমানের মুরালের কোনো অংশই আর আস্ত নেই। ভেঙে গুড়িয়ে দেওয়ার পর তা সড়কের মাঝে ফেলে রাখে বিক্ষুব্ধরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। বিকাল 4টায় পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়ে আরও জানবো সহকর্মী আলমিন হক অহনের কাছ থেকে। অহন, 2 অভিনেত্রীকে তো ছেড়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত কি জানতে পারলেন একটু জানাবেন। টানা জিজ্ঞাসাবাদ করে তারপরে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সাধারণত আমরা জেনে থাকি এই ধরনের ঘটনায় কাউকে আটক করলে, বিশেষ করে যখন রাষ্ট্রদ্রোহীর কথা বলা হয়ে থাকে, তাকে সাধারণত আদালতে তোলা হয় কিংবা কোনো মামলায় তাকে দেখানো হয় কিনা, এই ধরনের ঘটনা ঘটে থাকে। তবে এটি ব্যতিক্রম বলেই আমরা জানছি, দেখছি। 4টা নাগাদ তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় তখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মী আমরা যারা ডিবি অফিসের সামনে ছিলাম তাদেরকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। বরং একটি সূত্র থেকে আমাদেরকে জানানো হলো যে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে আদালতে নেওয়া হবে। সেই খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা আমরা এখন আদালত প্রাঙ্গণে আছি। তবে এই প্রাঙ্গণে আসার পর আমরা শুনলাম যে তাকে তাদের দুজনকেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কিছু বিতর্কিত বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এমনটা আমরা জানতে পেরেছি। বিশেষ করে অভিনেত্রী শাওনের বিষয়ে, এই নির্মাতার বিষয়ে বেশ কিছু অভিযোগ গণমাধ্যম যেমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অভিযোগ ঘুরে ফিরে আসছিল। আমরা দেখছিলাম একটি গোপন বৈঠকে, আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন, এমনটাও আমরা জানতে পেরেছিলাম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে। এবং তার মা, আপনি জেনে থাকবেন, টানা 4 বারের সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে ছিলেন তার মা। সেটি 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 পর্যন্ত। এবং গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু মেহের আফরোজ শাওন তিনিও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার জন্য কিন্তু তিনি মনোনয়ন নিয়েছিলেন। এবং সাভার বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ আছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে টানা প্রায় 18 থেকে 20 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। তারপরে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র মেরামতে বিএনপি যে 31 দফা ঘোষণা করেছে, নির্বাচনের আগেই তা দেশের প্রত্যেক ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে হয় রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালা। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান উপদেষ্টা মাহাদি আমিন বলেন, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়া সহ এই 31 দফা হবে দেশের মুক্তির পথ। বলেন, 16 বছরে দেশে কোনো গণতন্ত্র ছিল না, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন বলেন,
একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। সকল অন্যায় ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশে যে কোনো সংস্কারের জনক, ধারক এবং বাহক বিএনপি, এবং ভবিষ্যতেও যদি কোনো সংস্কারকে অর্থবহ করতে হয়, সত্যিই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের আবারও জনগণের সাথে সম্পৃক্ত একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। একটি পক্ষ, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং 5ই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদের দোসররা পালালেও দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত, এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করবে না মানুষ। প্রায় 4 দশক পর নারায়ণগঞ্জে জামায়াত ইসলামীর সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেলেও থেমে নেই তাদের চক্রান্ত। তবে মুক্তিপাগল জনগণ তা সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? আওয়ামী লীগের আমলে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনার দাবি জানান জামায়াতের আমির। এরপর সেসব অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থায় নজর দেবে জামায়াত ইসলামী, এমনটাও জানান দলের আমির। আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দেব শিক্ষা ব্যবস্থায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করল ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে শেষ হয় শোভাযাত্রাটি। যোগ দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম। শোভাযাত্রায় শিবিরের ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের নেতাকর্মীরা যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরাও ছিলেন শোভাযাত্রায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শিবির কর্মীরা। সরকার কোনো ধরনের মব জাস্টিসকে সমর্থন করে না, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে জানালেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। দুপুরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বইমেলা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এই সময় পতিত ফ্যাসিস্টদের সংযমী আচরণ করার আহ্বান জানান উপদেষ্টা। একই সাথে জনগণকে উস্কানির ফাঁদে পা না দিতেও ছিল আহ্বান। বলেন, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে সরকার কাজ করছে। আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সচেতন আছে। আমরাও জনগণের কাছে আহ্বান জানাতে চাই যে এখন আমাদের রাষ্ট্র বিনির্মাণের সময় এবং সবাইকে, যেরকম আমাদের দেশে যখন প্রায় 5ই আগস্ট পরে 15 দিন পুলিশ ছিল না, আমরা সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিজেরা রক্ষা করেছি। আমরা এখনও সেই সময়টা পার হইনি, অর্থাৎ আমাদেরকে এখনও সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।
ছুটির দিনে জমজমাট অমরুকেশে বইমেলা, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। সব শেষ আপডেট জেনে নিব ঐশীর কাছ থেকে। ঐশী, ছুটির দিনে বইমেলা পাঠক লেখকের উপস্থিতি কেমন দেখছেন, আর নতুন কতটি বই এসেছে বইমেলায় আজকে? সোহার, আজকে শুক্রবার বইমেলা শুরুর পর কার্যত প্রথম ছুটির দিন। আজকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক বই এসেছে। এই 7 দিন যে বইমেলা চলছে তার মধ্যে আজকে সর্বোচ্চ বেশি সংখ্যক বই এসেছে। 184টি বই আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে রেকর্ড আমরা পেয়েছি, 184টি মোট বই এসেছে আজকে শুধুমাত্র। এবং সব মিলিয়ে এইবারের বইমেলায় এখন পর্যন্ত 454টি বই কিন্তু এসে পৌঁছেছে। এবং যেহেতু আজকে ছুটির দিন, পরিবার পরিজন সবাইকে নিয়ে আজকে সকলেই বইমেলায় ঘুরতে আসছেন। কেউ বই কিনছেন, কেউ ঘুরে ঘুরে দেখছেন স্টলগুলো, প্যাভিলিয়নগুলো। এবং এবারের প্যাভিলিয়ন সজ্জায় কিছুটা অন্যরকম ছোঁয়া রয়েছে, নান্দনিকতা রয়েছে, সেগুলো কিন্তু সকলে উপভোগ করছেন সব মিলিয়ে। যেহেতু শুক্রবার, আজকে কিন্তু শিশু প্রহর দিয়ে শুরু হয়েছিল বইমেলার আনুষ্ঠানিকতা। তবে যেহেতু অন্যবারের মতো এবারে শিকু, টুকটুকি, হালুম এই বিষয়গুলো ছিল না বা এই প্রদর্শনীগুলো ছিল না, ফলে শিশুরা কিছুটা মন খারাপ করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে সেই শূন্যস্থানটি পূরণ হয়ে গেছে, মানুষের সমাগম বাড়তে শুরু করেছে। এবং এখন কিন্তু মানুষের সমাগম বেশ দেখতে পাচ্ছি। সামনের সপ্তাহে বা সামনের ছুটির দিনে আরও বেশি সংখ্যক মানুষ আসবেন, প্রত্যাশা এমনটি বিক্রেতাদের। ঐশী, ধন্যবাদ আপনাকে। অমরুকেশে বইমেলার 7ম দিনে সকালে ছিল শিশু প্রহর। তবে প্রতিবারের মতো এবার মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় আক্ষেপ ছিল কচি কাঁচাদের। বেলা 11টায় শিশু প্রহর শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। মেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে মেলায় এসেছে। তবে এ বছরের বইমেলা হতাশ করেছে শিশু ও অভিভাবকদের, কারণ শিশু প্রহরে নেই সিসিমপুরের আয়োজন। বেলা বৃদ্ধির সাথে সাথে শিশু চত্বরে বাড়ে ভিড়, কিন্তু আগামী সপ্তাহে সিসিমপুরের অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে আশঙ্কা বিক্রেতাদের। এবারই প্রথম ছোট্ট পরিসরে শিশুদের জন্য বুদ্ধিবৃত্তিক নানা আয়োজন নিয়ে এসেছে শৈশব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য 8 ও 15 ফেব্রুয়ারি এই দুদিন থাকবে না শিশু প্রহর। মূলত বেশি ভালো লাগে সায়েন্স ফিকশন বুক, তাছাড়াও কিশোর গোয়েন্দা, গণিতের মজার খেলা সহ রহস্যময় বিভিন্ন বই আমার পছন্দ। এবার বইমেলায় এসে একটু খারাপ লাগছে। এবার হচ্ছে প্রত্যেকবার যেটা হয় সিসিমপুর এবার নেই। যদি সিসিমপুর আবার চালু করা হয় তাহলে আমাদের মতো এক্সপিরিয়েন্স পাবে। সিসিমপুরের জন্য অনেক বেশি শিশুরা আসতো, এই বছর একটু কম আসতেছে বা হচ্ছে সবাই একটু এদিকে আসার পর হতাশ হচ্ছে। আমি বিজ্ঞান সম্পর্কিত বই, রহস্যের বই ইত্যাদি কিনেছি। 36 জুলাই স্মরণে গণ অভ্যুত্থানের কণ্ঠস্বর নামে কবিতা পাঠের আয়োজন করেছে সাংস্কৃতিক আন্দোলন নামের একটি সংগঠন। সকালে রাজধানীর বাংলা মোটরে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় আয়োজন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরচিত কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবিরা। গণ অভ্যুত্থানের শহীদদের বীরত্ব গাঁথা উঠে আসে কবিতায়। কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসেসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা যোগ দেন আয়োজনে। প্রধান উপদেষ্টা বুলডোজার কর্মসূচি বন্ধ করার কথা বললেও তা বন্ধ হয়নি। শহীদ মিনারের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পৃথক অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। প্রকাশ্যে সহিংসতা কিংবা অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল ও দখলবাজি সমর্থনযোগ্য নয় এই মন্তব্য তার। জলকামান ব্যবহার করে শাহবাগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পে স্কেল, গ্রেড আর বেতনে বৈষম্য দূরের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। পুলিশের আশ্বাসে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ঘোষণায় কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের মহাসমাবেশে যোগ দেন রাজনৈতিক দলের নেতারা। শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে বাড়ি ঘরে ভাঙচুর, আগুন লাগছে। আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কে লিখেছেন, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি, বরঞ্চ সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে। ওই বুলডোজার তো থামাতেও পারেনি বা চেষ্টাও করেননি। তার মানে কি দাঁড়াচ্ছে, উনি বলছেন বন্ধ করো, ওরা তো বন্ধ করছে না। 1 কোটির উপরে পরিবার আছে,
তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে টিসিবির দোকান তৈরি করেন। ট্রাকের পেছনে দৌড়াতে বাধ্য করেন না, মানুষের সম্মান রক্ষা করতে হবে। এদিকে দুপুরে পল্টন কলেজ মাঠে দলের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল দখলবাজি কিংবা নৈরাজ্য উস্কানি সমর্থনযোগ্য নয়। এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব, কেউ দখলবাজি করব, চাঁদাবাজি করব, ক্ষমতায় যাব, এইটা তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নাই। জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে, বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে। অতি উৎসাহী কর্মকাণ্ড 6 মাস কি করেছেন? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট সরকার ছিল না, এই বিপ্লবী ছাত্র জনতার দখল ছিল, তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না? বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও তোলেন গণ অধিকার পরিষদের এই নেতা। একটা সুনির্দিষ্ট দলের লোকেরা আছে, ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে প্রশিক্ষিত বাহিনী আছে এবং সব ধরনের প্রোপাগান্ডা তারা ছড়ায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। পুলিশ জানিয়েছে, জড়িতদের ধরতে কাজ করছে একাধিক টিম। মামুন ইট, বালু ও রড সিমেন্টের ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, মালামাল লোড আনলোড শেষে রাত 2টার দিকে বাসায় চলে যান মামুন। ভোরে কে বা কারা ফোন করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডেকে নিয়ে যায় তাকে। এর পরপরই খবর আসে গুলিবিদ্ধ হওয়ার। আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে খানপুর 300 শয্যা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 5 আগস্টের পর থেকে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিল আক্তার, রতন ও সুমন গ্রুপ, যাতে বাধা দেয় মামুন সহ আরও কয়েকজন নেতা। এরই জেরে হত্যাকাণ্ড, দাবি পরিবার স্বজনদের। পরে অফিসে আমি 5:15 বাজে গুলির শব্দ শুনি না, আমি গ্লাস খুলছি। গ্লাস খুললেই দেখলাম কি দৌড়ে একাকার কাছে গেছি। মানে অফিস থেকে তো একটু দূরে। নটরডেম কালচারাল ক্লাবের আয়োজনে হচ্ছে 3 দিন ব্যাপী নবম জাতীয় সাংস্কৃতিক উৎসব। আজ নটরডেম কলেজে ছিল নবম সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন, যাতে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়। ছিল রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক, আধুনিক ও যন্ত্র সঙ্গীত প্রতিযোগিতা, একক নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাও হয় আজ। এছাড়া দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল বিট বক্স ব্রল। এছাড়া শিক্ষার্থীদের তৈরি করা দিয়ালিকাও প্রদর্শিত হয়। দেশীয় সংস্কৃতি ধরে রাখতেই আয়োজন, জানান নটরডেম কলেজের অধ্যাপক। বাংলাদেশের যে প্রতিভা আছে, সেই প্রতিভারা সংস্কৃতির সাথে নিজেদেরকে যেন আরো বিকশিত করে তুলতে পারে। আমরা চেষ্টা করি সাংস্কৃতিক ক্লাব হিসেবে বৈচিত্র্যটাকে আমাদের এই ইভেন্টের মধ্যে নিয়ে আসার জন্য। বর্তমান সময় দেখা যাচ্ছে যে মোবাইল প্রযুক্তির আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম তাদের শেকড়কে ভুলে যাচ্ছে। তাই আমরা চাচ্ছি যে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে সংস্কৃতির বীজ রোপণ করতে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটা অনেক সমৃদ্ধ, সেই সংস্কৃতিটার আলোতেই আসলে আমরা বাচ্চাদের একটু বড় করতে চাই। বিএনপি জামায়াতের সাথে লড়াই নয়, বরং নির্যাতিত হিসেবে আওয়ামী লীগের সাথেই লড়াই, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে ভুল স্বীকার করে বিচারের সম্মুখীন হওয়ার কথা জানান তিনি। বিকেলে এক ফেসবুক লাইভে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে পলিটিক্যালি এই আদর্শ নিয়ে পলিটিক্যাল ফাংশন আর কোনোভাবেই কখনোই করতে দেওয়া হবে না। পরবর্তী দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশের আমরা এই যে ভাবাদর্শিক সংঘর্ষের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড, একটা অ্যাকাউন্টেবল স্টেটের দিকে আমরা নিতে চাই এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা কার্ড ফিগার আর চাই না। কর্মসংস্থানের ব্যবস্থা, পাসপোর্ট থেকে নো এন্ট্রি তুলে নেওয়া সহ 6 দফা দাবি জানিয়েছেন বিভিন্ন দেশ থেকে কারা নির্যাতিত হয়ে ফেরা প্রবাসীরা। এদের অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করে ক্ষতিগ্রস্ত। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সংবাদ সম্মেলন। আগামী 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছেন তারা। এই দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া সহ আগামী দিনে রেমিটেন্স বন্ধের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেন। তারা বলেন, আরব আমিরাত থেকে এখন পর্যন্ত 189 জন দেশে ফেরত এসেছেন, সেখানে এখনো ধরপাকড় চলছে। শিগগিরই প্রধান উপদেষ্টা আরব আমিরাত সফরে যাবেন। সে সময় প্রবাসীদের মামলা এবং নো এন্ট্রি তুলে নিতে প্রধান উপদেষ্টাকে যথাযথ ভূমিকা নেয়ার আহ্বান জানানো হয়।
আমরা বিদেশের মাটিতে আন্দোলন করেছি। জুলাই বিপ্লবের সাথে যদি প্রবাসীর নাম অন্তর্ভুক্ত না হয় তাহলে 2 কোটি বাংলাদেশি প্রবাসী আছে, তারা আবার এই আন্দোলন করবে প্রবাসীর নাম কেন হলো না। আমাদের রাষ্ট্রপ্রধান যাচ্ছেন, আমাদের দুবাই গভর্নমেন্টের সাথে আলোচনা করে আমাদের 9 এন্ট্রিটা উঠাই দেওয়া হোক ইমিডিয়েটলি, এবং আমাদের প্রবাসী সারা পৃথিবীর প্রবাসীদেরকে নিয়ে একটা লিগ্যাল উইংস রাষ্ট্রীয়ভাবে ডেভেলপ করা হোক। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে 7মবারের মতো দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে হিমু পরিবহন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অংশ নেন কয়েকশো মানুষ। আয়োজন থেকে ক্যান্সারের বিষয়ে দেয়া হয় সচেতনতামূলক বার্তা। শেষের পথে মাঘের শীত, কুয়াশামোড়া সকালেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন একদল মানুষ। উদ্দেশ্য বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত দৌড়ে অংশ নেয়া। এবারের প্রতিপাদ্য ক্যান্সার সচেতনতায় দৌড়। 7মবারের মতো এই আয়োজন করেছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন। সাধারণ মানুষকে ক্যান্সার বিষয়ে সচেতন করাই মূল লক্ষ্য। তাই দৌড়ে অংশ নেন প্রাণঘাতী রোগটি থেকে বেঁচে ফেরারা, ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। আমার বড় ভাই হুমায়ুন আহমেদ ক্যান্সারে মারা গেছে, আমার একটা বোনও ক্যান্সারে মারা গেছে। কাজে আমি সবসময় ন্যাচারালি ক্যান্সার বিরোধী যত আন্দোলন হয়, মানে অ্যাওয়ারনেসের যত প্রোগ্রাম হয় আমি অ্যাটেন্ড করি। দৌড়ানো, হাঁটা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা বা পাহাড়ে যাওয়া, আমরা যে পাহাড়ে যাচ্ছি, এগুলো সবই অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইলের অংশ। শুধুমাত্র ক্যান্সার না, অন্যান্য যে মারণ ব্যাধিগুলো আছে বা অন্যান্য যে ব্যাধিগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হলে আমার মনে হয় দৌড়টা কিন্তু একটা কার্যকরী পদক্ষেপ হতে পারে। আমি ফিট তো দেশ ফিট না, আমি যদি ফিট না থাকি তাহলে আমি কিন্তু দেশকে কিছু দিতে পারবো না, তাই না? আমি মনে করি যে আমাদের দেশের তরুণদের ফিট হওয়া উচিত ফিজিক্যালি এবং মেন্টালি। আয়োজকরা জানান, রোগটির ব্যাপারে প্রচারণা বাড়লেও সতর্ক নন সাধারণ মানুষ। সেটি বৃদ্ধির লক্ষ্যেই এ দৌড়। যদি প্রপারলি এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু একজন মানুষ অনেক ধরনের রোগ থেকে মুক্ত হতে পারে। এটার মধ্যে কিন্তু ক্যান্সার অন্যতম। মূল উদ্দেশ্য হলো যেন মানুষ ক্যান্সার নিয়ে জানার চেষ্টা করে, সচেতন যদি হয় ক্যান্সার সম্পর্কে, তাহলে অনেকাংশে ক্যান্সারটা রোধ করা আমাদের জন্য সম্ভব হয়। দৌড়, খাবার, ডায়েটারি প্র্যাকটিস, তারপর তামাকজাত দ্রব্য বর্জন, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো যদি একটু বেশি করে করা যায় তাহলে অনেক ধরনের ক্যান্সারে কিন্তু প্রতিরোধ করা সম্ভব আগে থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে দৌড় শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর ও স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য হয়ে আবার শহীদ মিনারে শেষ হয়। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ভাষাগত বৈচিত্র্য ও শৈল্পিক অভিব্যক্তি উদযাপনে অনুষ্ঠিত হল বহুভাষিক হাতে লেখা বই মেলা। ফ্রেশ স্টেশনারির উদ্যোগে ছিল এই আয়োজন। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ছিল বইমেলা। বইপ্রেমী মানুষদের মুগ্ধ করার পাশাপাশি সাহিত্য চর্চায় ভিন্ন মাত্রা যোগ করেছে এ মেলায়। ডিজিটাল যুগে হাতে লেখার রেওয়াজ তুলে ধরতে এবং শিল্প সাহিত্যকে এগিয়ে নেয় আয়োজনের মূল লক্ষ্য। মেলায় শিক্ষার্থী, শিশু ও বইপ্রেমীদের দেখা যায়। থ্রিলার, অ্যাডভেঞ্চার, হরর, বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশু সাহিত্য, আন্তর্জাতিক গল্পসহ 8টি ভিন্ন ধারার সাহিত্যকর্ম প্রদর্শিত হয়। অনুষ্ঠিত হলো সেনাপল্লী হাই স্কুলের গ্র্যান্ড রিইউনিয়ন। দিনব্যাপী ছিল আয়োজন। সেনাপল্লী স্কুল প্রাঙ্গণে মোট 39টি ব্যাচের 1200-রও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা স্কুল জীবনের স্মৃতি রোমন্থন, বন্ধুদের সাথে আড্ডা ও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা। রিইউনিয়ন উপলক্ষে স্মৃতির আরশিতে শীর্ষক বিশেষ ম্যাগাজিন উন্মোচন করা হয়। স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সেনাপল্লী হাই স্কুল এ আয়োজন করে। এখানে সবাই আসছে, সবার সাথে দেখা হচ্ছে এবং অনেক দিন পরে পুরনো স্মৃতি ফেরত পাচ্ছে। আমার স্কুলে যে ছোট বোনরা, তাদের সাথে দেখা হচ্ছে, বড় ভাইদের সাথে দেখা হচ্ছে, আমার ব্যাচমেট বন্ধুদের সাথে দেখা হচ্ছে। একজন সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু তারপরে যদি আরো বেশি মেম্বার হতো ভালো লাগতো। এই যে আমার বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, সো ফিলিং সো গুড। স্কুল ফ্রেন্ডের মূল্য আসলে জীবনে অন্যরকম, আর সবাইকে আসলে একসাথে এখন পাওয়া হয় না, সবাই এক এক জায়গায় এক একভাবে ব্যস্ত। সো এরকম একটা দিন উদযাপন করা আসলে আমাদের জন্য সৌভাগ্যের। সবার সাথে দেখা হলো। রাজধানীর হাতিরঝিলে দুদিনব্যাপী চলছে উইন্টার মোমো ফেস্ট। এই আয়োজনে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। ঢাকায় প্রথমবার হচ্ছে আয়োজন। ফেস্টে অংশ নিয়েছে ফুড ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রতিষ্ঠান। খাবার আইটেমের মধ্যে শুধু মোমোই নয়, রয়েছে হরেক রকমের পিঠা ও চায়ের দোকান। প্রায় 18টি স্টল রয়েছে এই মেলায়। সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত চলে সঙ্গীত অনুষ্ঠান। প্রথমবারের মতো আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি মেলায় আগতরা। প্রাইস একদম খুবই কম, তার ভিতরে
খুব ভালো একটা কোয়ালিটিফুল একটা খাবার। যদি ঐতিহ্যবাহী চাটগাঁয়া খাবারের স্বাদ নিতে হয় আমাদের মেলাতে এখানে আসতেই হবে। এটা মাছের শেপ বাট ভেতরে মাংসের পুর, চিকেনের পুর। এটা খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট, এটা প্রচুর পরিমাণে এটা সেল হয়েছে। গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়ে গেল পার্টেক্স গ্রুপের ক্রিকেট উৎসব। প্রতিষ্ঠানটির 5টি কমপ্লেক্স অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। কর্মী বান্ধব প্রতিষ্ঠানের পাশাপাশি শীর্ষ থেকে মাঠ পর্যায়ের সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে ছিল এই আয়োজন। উৎসবের এই ক্রিকেটের ফাইনালে ড্যানিশ ডেয়ার ডেভিলসকে 10 উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন্স হয় আম্বার কিংস। শুক্রবার ছুটির দিনে গুলশান ইউথ ক্লাব মাঠ যেন পরিণত হয়েছিল ক্রিকেট উৎসবে। ক্ষণিকের জন্য কর্পোরেট চাকুরিজীবীর পরিচয়কে ছুটিতে পাঠিয়ে ব্যাট বলে জ্বলে উঠলেন পার্টেক্স গ্রুপের কর্মীরা। নিজেদের কর্মস্থল এমন আনন্দের উপলক্ষ এনে দেয় খুশি শৌখিন ক্রিকেটাররা। সবাই খুব এনজয় করতে, স্যাররা খুবই ফ্রেন্ডলি। আমরা যখন মাঠে খেলি স্যারদের সাথে আমাদের মনে হয় না যে আমরা কোনো বড় স্যারের সাথে খেলতেছি। আমাদের পার্টেক্স পরিবারের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, এটা আসলে একটা অনুপ্রেরণার কাজ করে সবার ভিতরে। আমরা যখন টুর্নামেন্টে শুরু করলাম সবার মধ্যে আসলে একটা অন্যরকম এক্সাইটমেন্ট এবং সবার আগ্রহটা এই টুর্নামেন্ট নিয়ে খুবই সবাই এক্সাইটেড থাকে। সারা বছর সবাই অপেক্ষা করে কখন এই টুর্নামেন্টটা শুরু হবে। পার্টেক্স গ্রুপের 5টি কমপ্লেক্স ভিন্ন দলে অংশ নেয় টুর্নামেন্টে। কর্মীদের চাঙ্গা রাখার পাশাপাশি তাদের উৎসাহ দিতে এমন আয়োজন বলছেন আয়োজকরা। আমাদের পার্টেক্সটা এখন 5 কমপ্লেক্সে স্প্লিট করা, তো আমরা 5টা টিম নিয়ে খেলি। ফর এক্সাম্পল একজন ফ্যাক্টরি ওয়ার্কার একজন ডিরেক্টরের সাথে যে খেলতে পারবে আর একটা রিলেশনশিপ বিল্ড করতে পারবে, এটাই আমরা চাই আমাদের কোম্পানিতে, যে দেয়ার শুড বি আ রিলেশন ফ্রম অল লেভেলস। একটা কর্মচারী যখন দেখে তার মেইন ওনার যারা, তারাও তাদের সাথে উৎসাহ দিচ্ছে, একসঙ্গে খেলায় পার্টিসিপেট করছে, আসলে তাদের কর্মস্পৃহা অনেক বেড়ে যায় আসলে, এবং আউটপুটটা আমরা অনেক বেশি পাই। আমরা সবসময় চেষ্টা করি যে সারা বছরই কিছু না কিছু একটা প্রোগ্রামের মধ্যে এঙ্গেজ রাখার জন্য। খেলাধুলা মানেই হচ্ছে একটা আনন্দ ফুর্তি, এবং এটা আমাদের প্লেয়ারদের মধ্যে একটা পিকনিকের মতো একটা আনন্দ হয়ে থাকে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচালনার জন্য খেলাধুলার বিকল্প নেই বলছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মাদকের ভয়াল থাবা এড়িয়ে চলা যায় বলে মনে করেন তিনি। কাজের ফাঁকে ফাঁকে কিছুটা বিনোদনের ব্যবস্থা রাখার চেষ্টা করি আমরা আমাদের কর্মকর্তাদের জন্য, এতে আমাদের মাইন্ডসেটও ভালো থাকে। আর স্পোর্টস এমন একটা জিনিস, সেটা সকলেই পছন্দ করে। আমরা চেষ্টা করি প্রতি বছর এই ধরনের আয়োজন করার জন্য। তো এটা বলতে পারেন এক ধরনের একটা ফ্যামিলি প্রোগ্রাম। আমরা এটা কন্টিনিউ করতে চাই। আল্লাহ যাতে আমাদেরকে হায়াত আর রুজি দুটোই দিতে দেয়, আমরা যাতে এটা করতে পারি। 5 দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রবিন লিগ পদ্ধতিতে। এরপর শীর্ষ 4 দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতার পর মুখোমুখি হয় শিরোপার লড়াইয়ে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, সে সাথে এখনকার মতো শেষ করছি সব খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।